আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 গাণিতিক বাক্য এই চ্যাপ্টারের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগে এই চ্যাপ্টারের আরও 3টা ভিডিও আমরা তোমাদের জন্য আপলোড করেছি। ওখানে আমাদের উদাহরণের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া ছিল, গাণিতিক বাক্য, হিসাবের ধারাবাহিকতা এবং ঐকিক নিয়ম, এগুলো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে সহজভাবে কীভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারো সেটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখো তাহলে অনুশীলনী চ্যাপ্টারটা তোমাদের জন্য একটু কঠিন হবে। সো এই চ্যাপ্টারটা দেখার আগে তোমাদেরকে অনুরোধ করব এর আগের 3টা ভিডিও যেন দেখে আসো, তাহলে তোমাদের অনুশীলনীগুলো করতে সহজ হবে, সুবিধা হবে। এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ঐকিক নিয়ম আছে, তোমাদের হিসাবের ধারাবাহিকতা, দ্যাট ইজ সরল অঙ্ক আছে, আর ক বা এক্স ধরে যেভাবে কীভাবে অঙ্কগুলো করতে হয় সেই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারের প্রথম শিখছি পঞ্চম শ্রেণীতে এসে। এর আগ পর্যন্ত আমরা এই রকম অঙ্কগুলো কখনো করিনি। সো এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ধাপে ধাপে, যাতে অনেক বড় ভিডিও না হয়, যাতে তোমাদের বোর ফিল না হয়, এই জন্য আমি খণ্ড খণ্ড করে এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য রেডি করেছি এবং সেভাবে আপলোড করেছি। আশা করি তোমরা দেখছো এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে, লাইক দিবে এবং কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তাহলে চলো আমরা এই অধ্যায়ের অনুশীলনী যে চ্যাপ্টারটা আছে, যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। দেখো, গাণিতিক বাক্য এই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলছি। এই অধ্যায়ের অনুশীলনীতে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে আজকে বুঝিয়ে বলবো। শুরুতে দেখি পারি কি না। এই 28 নম্বর পৃষ্ঠায় এখানে কিছু অঙ্ক আছে। শুরুতে একটা সরল অঙ্ক আছে, তারপরে এই গাণিতিক বাক্য লিখিও সমাধান করি আছে, 3 নম্বরটাও তাই, এবং 4 নম্বরটা হলো একটা ঐকিক নিয়ম। আমরা এই অঙ্কগুলো সমাধান করব তো আজকে তোমাদের জন্য। দেখো, সরল অঙ্ক আমরা তোমাদের জন্য দ্বিতীয় ভিডিওতে করার চেষ্টা করেছি। এখানে মনে রাখবে, সরল অঙ্ক করার সময় যে নিয়মটা আগেও বলেছি আবারও বলছি, বাম দিক থেকে শুরু করে ডান দিকে আমরা অঙ্কগুলো করতে থাকব। যদি ব্র্যাকেট থাকে, এখানে 3টা ব্র্যাকেট আছে, দেখো, প্রথম ব্র্যাকেট, এটাকে বলছি প্রথম ব্র্যাকেট, এটাকে বলছি দ্বিতীয় ব্র্যাকেট, আর এটাকে বলছি তৃতীয় ব্র্যাকেট। এখানে দেখো, প্রথম অঙ্কটাতে এই 165 এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, এটা আমরা এখানে দিয়েছি। সো আমরা যদি প্রথমে প্রথম ব্র্যাকেটের অঙ্কটা করি, এখানে একটু ভুল আছে, এখানে একটা ডিভাইড হবে। ওকে, এখানে একটা ডিভাইড হবে। তো তোমরা এটার দিকে খেয়াল করো, 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ প্রথম ব্র্যাকেট 48 ভাগ 6 গুণ 9, প্রথম ব্র্যাকেট শেষ, গুণ 2, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেট শেষ। তো এখানে আমরা প্রথম ব্র্যাকেটে যে অঙ্কগুলো আছে সেগুলো করব, কারণ প্রথম ব্র্যাকেটটি সবসময় আমাদের আগে করতে হবে। তো প্রথম ব্র্যাকেটে দেখো, আমরা আগে বলেছি বাম দিক থেকে ডান দিকে যদি গুণ ভাগ থাকে তাহলে আমরা যে কোনো একটা, যেটা বামে থাকে সেটা করব। তো এখানে প্রথম ব্র্যাকেটে বাম দিকে আছে ভাগ, তো 48 ভাগ 6 হলো 8, গুণ 9, তো প্রথম ব্র্যাকেটের কাজ শেষ করব আগে, তাহলে 8 গুণ 9 হলো 72। এরপরে আমরা একইভাবে অঙ্কগুলো লিখতে থাকবো, ব্র্যাকেট যেভাবে আছে সেভাবে সমান সমান চিহ্ন দিয়ে আমরা এটা লিখতে থাকবো। এরপরে আসো সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটে আমরা জানি যে আগে গুণ অথবা ভাগ করতে হয়, তারপরে যোগ বিয়োগ করতে হয়। সো যেহেতু আগে গুণ ভাগ আছে, এখানে গুণ আছে, 72 গুণ 2 সমান হচ্ছে 144, তো সেটা আগে লিখব। তো 156 বিয়োগ 144, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট।
সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমাদেরকে আগে শেষ করতে হবে। তাহলে এটা বিয়োগ করলে পাবো হলো 21। সো 21 সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, উঠে যাবে, এরপর থার্ড ব্র্যাকেট। সো থার্ড ব্র্যাকেটের কাজ আগে শেষ করতে হবে। 56 যোগ 21 হলো 77, এরপর 78 বিয়োগ 77 হলো 1। ঠিক এইভাবে আমাদেরকে সরল অঙ্কগুলো করতে হবে। সরল অঙ্ক করার সময় আবারও বলছি, প্রথমে তোমাকে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, আগে গুণ তারপরে ভাগ, অথবা গুণ ভাগ একসাথে এবং যোগ বিয়োগ একসাথে। যদি ব্র্যাকেট থাকে আগে প্রথম ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে, তারপরে আমরা বাম দিক থেকে ডান দিকে গিয়ে যোগ বিয়োগ যেটা আছে সেটা করব। ঠিক এইভাবে আমরা সরল অঙ্কটা করব। এই পৃষ্ঠার মধ্যে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে দেখো, বলছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে। এই অঙ্কটা আমরা সহজেই ঐকিক নিয়মে করতে পারবো, কারণ আমরা ঐকিক নিয়ম এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। কিন্তু যদি বলি গাণিতিক বাক্য লিখেও সমাধান করি, তখন আমাকে এটা গাণিতিক বাক্যে লিখতে হবে। সেটা কি দেখো, 12টি কলমের দাম 180 টাকা হলে আগে আমি যদি একটি কলমের দাম বের করতে হয়, তাহলে 180কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে নিয়ে আসলাম, তারপরে 25 দিয়ে গুণ করতে হবে। তো 12কে 180কে 12 দিয়ে ভাগ করলে হবে 15, আর 25টি কলমের দাম 25 দিয়ে গুণ করতে হবে। সো 375 টাকা হবে উত্তর। অথবা আমরা ঐকিক নিয়মে করতে পারি, 12টি কলমের দাম 180 টাকা, ঐকিক নিয়মে সবসময় আমরা একটি কলমের দাম আগে বের করব। সো একটি কলমের দাম কম হবে, সো এটা ভাগ হবে, ভাগ হলে 15 টাকা পাবো। কীভাবে, 25টি কলমের দাম 15 গুণ 25, 375 টাকা। ঠিক এইভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। 3 নম্বর অঙ্কটা দেখি আমরা। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। প্রাপ্ত টাকায় অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা 150 টাকার অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। তার মানে 25টি ডাব, এটা গাণিতিক ব্যাখ্যা বাক্য লিখেও সমাধান করে বলছে। তো 25টি ডাবের দাম আগে বের করতে হবে। তাহলে একটি ডাবের দাম হচ্ছে 60 টাকা, 25টি ডাবের দাম হবে, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসলাম। প্রাপ্ত টাকায় বলছে অর্ধেক গরুর খাবার কেনার জন্য কিনেছে, ব্যয় করেছে। তার মানে এই 25টি ডাবের দাম যে বিক্রি 25টি ডাব বিক্রি করে যে টাকাটা পেয়েছেন উনি, তার অর্ধেক টাকায় গরুর খাবার কিনেছেন। তার মানে এটাকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই, তাহলে আমরা অর্ধেক টাকাটা বের পাবো। এখন আমাদের বের করতে হবে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে, কারণ সে আবার 150 টাকা দিয়ে সবজিও কিনেছে। সো আমাদেরকে এই যে টাকাটা পাবো অর্ধেক টাকা, এটা থেকে আমাদের মূল টাকা থেকে অবশিষ্ট টাকা, তার মানে অর্ধেক যে টাকাটা থাকবে সেখান থেকে আমাদেরকে 150 টাকা বিয়োগ করতে হবে। সেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করব। তাহলে দেখো এইভাবে আমরা অঙ্কটা করবো। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে ডাবের দামটা বের করব, মোট দাম, তাহলে এটা পেলাম হলো 1500 টাকা। অর্ধেক টাকা দিয়ে আমরা গরুর খাবার কিনলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, তাহলে হবে 750 টাকা। এখন এখান থেকে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে, কারণ সে 150 টাকা দিয়ে সবজি কিনেছে, তাহলে 150 টাকাটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখাবো। তাহলে তার কাছে থাকলো হচ্ছে 60 টাকা। অথবা আমরা এই অঙ্কটা এইভাবেও করতে পারি, ডাব বিক্রয়ের থেকে মোট টাকা হলো 1500 টাকা, 25 গুণ 60, তাহলে এই টাকার অর্ধেক টাকা সে গরুর খাবার কিনেছে, তাহলে তার কাছে সে গরুর খাবার কিনেছে হলো 750 টাকা দিয়ে, তাহলে তার কাছে অবশিষ্ট থাকলো কত, 750 টাকা। এই 750 টাকা থেকে সে 150 টাকার সবজি কিনে, তার কাছে তাহলে কত অবশিষ্ট থাকলো, 750 বিয়োগ 150, তার মানে হলো 600 টাকা। ঠিক আছে। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো, যদি 4 কেজি আটার মূল্য 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কিনে যাবে। আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে বলেছি, যেই জিনিসটা বা যেটা বের করতে বলেছে সেটা পরে লিখতে হবে। তো
এখানে দেখো 384 টাকা দিয়ে সে 8 কেজিটা আটা পাচ্ছে, তাহলে 1 টাকায় সে কত কেজি আটা পাবে? আমাদেরকে 8কে 384 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এরপরে 4320 টাকায় কত কেজি আটা পাবে? তখন এই ভাগ করে যেটা পাবে সেটাকে আমরা 4320 দিয়ে গুণ করব। যদি এটা আমরা করি তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, 8 গুণ 4320 ভাগ 384 সমান সমান হলো 90 কেজি। তার মানে 4320 টাকা দিয়ে সে 90 কেজি আটা কিনতে পারবে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসো অনুশীলনীতে 29 নম্বর পৃষ্ঠায় দেখো কিছু সঠিক উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এটা একটা সরল অঙ্ক, আমরা এটা খুব সহজে করতে পারবো। এটা উত্তর হবে 8, কারণ হচ্ছে এখানে প্রথম ব্র্যাকেট 7 বিয়োগ 12 বিয়োগ 7 মানে হলো 5, 5 গুণ 2 হলো 10, মাইনাস 8 হলো, মাইনাস 2 হলো 8। কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? আমরা 50 দিয়ে 2000 টাকা ভাগ করলে উত্তরটা পেয়ে যাব, 40টি। জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, তাহলে 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? এটা একটা ঐকিক নিয়ম। তাহলে আমরা এখানে কত টাকা চাইছে, তাহলে 4টি কলমের দাম হচ্ছে 32 টাকা, তাহলে একটি কলমের দাম 32 ভাগ 4 হলো 8। এখন 15টি কলম হলো মানে হলো 15 দিয়ে 8কে গুণ করতে হবে, তাহলে 8 15 120 টাকা, উত্তর হবে 120 টাকা। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো, বলছে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? এটা একটা ঐকিক নিয়ম। 1 ডজন মানে 12টা, তাই 12টার দাম যদি 48 টাকা হয়, একটির দাম হলো 4 টাকা, 4 বার 48, তাহলে 8টার দাম কত হবে? 32 টাকা, 4 8 32। এরপর আসো 5 নাম্বার, 334টি আম 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকে? আমরা 15 দিয়ে 334কে যদি ভাগ করি, এটা এখানে 4টি আম অবশিষ্ট থাকবে। তোমরা ভাগ অঙ্ক খুব ভালো মতো পারো। 6 নম্বর অঙ্কটা দেখো, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যার বয়স যদি 15 বছর হয়, 10 বছর পরে মাতার বয়স কত হবে? তার মানে বর্তমানে মায়ের বয়সটা বের করে আমরা 3 গুণ, যেহেতু 3 15 45, আর 10 বছর পরে 10 দিয়ে যোগ করবো, তাহলে 55 বছর। এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো, 5 গুণ 6 ভাগ 2, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কি বসবে? সমান বসবে না গ্রেটার দেন না লেস দেন? আমরা বলছি এটা লেস দেন বসবে, কারণ এটাকে ভাগ করলে পাবো 15, আর এটাকে করলে পাবো আমরা 30। তার মানে 30 হলো, 15 হলো, 30 হচ্ছে ছোট, তাহলে ছোট সাইন বসবে এখানে। আচ্ছা, এরপরে 8 নাম্বার, খোলা বাক্যের উদাহরণ নিচে কোন? খোলা বাক্য আর বন্ধ বাক্য কোনটা আমরা জানি, যেটার সত্য মিথ্যা আমরা বলতে পারি না, সেটাকে আমরা বলছি খোলা বাক্য। কারণ এখানে ক গুণ 6 4 মানে 16, মানে ক সমান কত এটা তো আমরা জানি না, এই জন্য এটাকে বলছি খোলা বাক্য। আচ্ছা, এরপর আসলে 2 নম্বরে কি দেওয়া আছে দেখো। 2 নম্বরে আমরা দেখি আমাদের অনুশীলনী বইয়ের মধ্যে কি দেওয়া আছে। ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা হলে ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। আমরা এটা গাণিতিক বাক্য প্রথমেই করেছিলাম, প্রথম ভিডিওতে তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলেছি। দেখো, বলছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য খ টাকা। আমাদের এখানে তার মানে মোট টাকা দেওয়া আছে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা, তার মানে ক সংখ্যক টেনিস বল হলে একটি টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয়, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য 26 গুণ ক, তাই না? তার মানে 26 গুণ ক, আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 180। 26 গুণ ক, 4টি ক্রিকেট ব্যাট কিনেছি আমরা, তাহলে আর হলো 4 গুণ 180 সমান হলো খ, তাই না? খ মানে হচ্ছে টেনিস ব্যাটের মূল্য আর ক্রিকেট ব্যাটের মূল্য।
আর টেনিস বলের সংখ্যক টেনিস বলের মূল্য পেয়েছি আমরা 26 গুণ ক। আর 4টি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে 720 টাকা। তো খ সমান হলো 26 ক আর যোগ 720। এটা হলো আমার ক এবং খ এর সম্পর্ক। ক এর মান যদি 8 হয়, খ এর মান কত হবে? খুব সহজ। কর জায়গায় আমরা 8 বসাবো। 26 গুণ 8 যোগ 720, 208 যোগ 720 সমান হলো 928। এরপরে 3 নম্বর অঙ্কটা বলছি ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। সো খ সমান হচ্ছে যদি 1032 হয়, তাহলে ক এর মান কত হবে? দেখো, আমরা আগে বলেছিলাম যখন ক এর মান বের করব, তাহলে আমাকে এই 720টাকে এই পাশে বাম দিকে নিয়ে যেতে হবে, অথবা আমরা এই পাশে এটাকে বাম দিকে লিখে 1032কে যদি ডান দিকে লিখি, তাহলে 26 ক সমান, এই পাশে যেহেতু যোগ আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এটা এই পাশে আসলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 26 ক সমান পাচ্ছি হলো 312। তাহলে ক সমান, এখানে যেহেতু গুণ আছে 26 গুণ ক, তাহলে এটা যখন ডান দিকে আসবে ভাগ হয়ে যাবে। তাহলে ক সমান হলো 312 ভাগ 26। তাহলে ক হলো 12। এ হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্কে কিছু সরল অঙ্ক দেওয়া আছে। সরল অঙ্ক আমরা তোমাদেরকে এর আগে ভালো করে বুঝিয়ে বলেছি, আমরা এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, 7 গুণ 6 থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 9 যোগ 2 বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এখানে আমরা পাচ্ছি 9 যোগ 2 বিয়োগ 1 হল 10, এই বিয়োগ করলে পাবো 14, এই দুটো যোগ করলে পাবো 20। 7 গুণ 20 হলো 140। সরি। এরপর আসো 2 নম্বর অঙ্কে। এইটাকেও আমরা কীভাবে করব? প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে দেখো আগে ভাগ করব। 8 ভাগ 2 হলো 4, আর 1 হলো 5। তো সেকেন্ড ব্র্যাকেটে এসে 1 যোগ 5 ভাগ 5, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে পাবো 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে পেলাম 2। থার্ড ব্র্যাকেটে এসে আমরা এই 4কে 2 দিয়ে ভাগ করব, 2, 1 যোগ 2 3, 18 ভাগ 3, উত্তর হবে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটাও ঠিক কীভাবে করবে। ঠিক আছে? এটা আর আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম না, এটা তোমরা বুঝে নিবে। 110 হবে এটা উত্তর। আচ্ছা, নিচের গাণিতিক বাক্যগুলোতে গল্প তৈরি করি। দেখে আমরা কি গল্প তৈরি করতে পারি? 32 যোগ 17 ভাগ 9। এখানে বলছে রহিমের কাছে 32টি লিচু ছিল। 32টি লিচু। তার বন্ধু করিমের কাছে আরও 17টি লিচু ছিল। হবে ছিল, সরি। ওকে। এখন রহিম মোট লিচু সমানভাবে 9 জন বন্ধুর কাছে ভাগ করে দিতে চাই। এই 2 জনের মোট লিচু সে 9 জন বন্ধুর কাছে ভাগ করে দিতে চাই। এই হচ্ছে ভাগ 9। আচ্ছা, এরপর 800 বিয়োগ প্রথম ব্র্যাকেট 125 গুণ 5 প্লাস 18 গুণ 6। এখানে বলছে মিনা 800 টাকা দিয়ে দোকানে গেল। সে 125 টাকা দিয়ে 5টি খাতা এবং 18 টাকা দিয়ে 6টি পেন কিনলো। সব কেনাকাটার পর মিনার কাছে কত টাকা বাকি থাকবে, তাই তো? 125 টাকা দিয়ে 5টি খাতা কিনলো আর 18 টাকা দিয়ে 6টি কলম কিনলো। এরপর আসো 30 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। কিছু অঙ্ক সহজ, কিছু অঙ্ক একটু কমপ্লিকেটেড এবং খুব গুরুত্বপূর্ণ। আমি যেগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে, তোমাদের সামনে যারা বৃত্তি দিতে চাও, বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো বা উল্লেখ করে দিব। এটা দেখো, 12টি কলা 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার দাম 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? তাহলে 8টি পেঁপে আর 12টি কলার দাম হচ্ছে 616 টাকা। তাহলে 12টি কলার দাম যদি আমি আগে বের করতে পারি, একটা কলার দাম যদি 8 টাকা হয়, তাহলে 12টি কলার দাম কত হবে? 8 12 96 টাকা। তাহলে 8টি পেঁপের দাম কত হবে? কারণ এই 96
616 থেকে 96 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 520 টাকা। তার মানে 8টি পেঁপের দাম হলো 520 টাকা। তাহলে 8টি পেঁপের দাম যদি 520 টাকা হয়, তাহলে একটা দাম কত হবে? 8 দিয়ে ভাগ করব, 65 টাকা হবে উত্তর, তাই না? এটা খুব সহজ। এরপরে আসো 6 নাম্বার, একই রকম অঙ্ক। 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা হলে একটি গরুর মূল্য কত? তাহলে এখানে দেখো ছাগলের মূল্য দেওয়া আছে, তাহলে 8টি ছাগলের মূল্য কত হবে আমরা সেটা বের করব। যেটা পাবো সেটা থেকে যদি এটা থেকে যদি সে অংশ টাকাটা বিয়োগ দিই, তাহলে আমি 5টি গরুর মূল্য পাবো। দেখো 8টি গরু ছাগলের মূল্য পাইলাম 1,40,000 টাকা। তাহলে 5টি গরুর মূল্য কত? 5টি গরুর মূল্য হচ্ছে 6,25,800 টাকা থেকে আমি ছাগলের মূল্য বাদ দিব, তাহলে 5টি গরুর মূল্য পেয়ে যাব 4,85,000 টাকা। তাহলে এখন একটি গরুর মূল্য বের করতে হলে এই 5টি গরুর মূল্য যা সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর হবে 97,000 টাকা। এই অঙ্কটা খুব ট্রিকি, আমরা এটা একটু তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করবো। দেখো, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তাই কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তাহলে দুজনের খরচ পেয়েছি 70,500 টাকা। আবার বলছে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ, মানে মারুফের 5,600 টাকা বেশি হয়। এখন আমরা যদি ধরি কেয়ার মাসিক খরচ হলো টাকা বা এক্স টাকা, তাহলে মারুফের কত হবে? এক্স প্লাস 5,600 টাকা, তাই না? তো আমরা এখানে ক বা এক্স ধরে অঙ্কটা করব, ক ধরে করেছি আমরা। তাহলে এখানে ধরতে হবে কেয়ার টাকা হলো, মানে যার টাকাটা বেশি, যার অপেক্ষা বেশি তাকে আমরা ক ধরবো। এরকম অঙ্ক তোমরা আরও পড়ে পাবা। সো কেয়ার টাকা হচ্ছে টাকা, আর মারুফের টাকা হলো প্লাস 5,400 টাকা। তাহলে কেয়ার টাকা মারুফের টাকার সমান হচ্ছে 70,500, তাই না? তো কেয়ার মাসিক খরচ ধরলাম হচ্ছে টাকা, মারুফের মাসিক খরচ হলো যোগ 5,600 টাকা। তাহলে মোট খরচ কত পাচ্ছি আমরা? যোগ, এটা হচ্ছে মানে হলো কেয়ার টাকা, আর মারুফের টাকা হলো যোগ 5,600 টাকা, সমান সমান হচ্ছে 70,500 টাকা। তাহলে দুইটা টু বা 2 প্লাস 5,600 সমান হলো 70,500। তখন 2 সমান কত হবে? তাহলে আমরা এইটাকে ডান দিকে নিয়ে যাব, যখন ডান দিকে যাবে সেটা বিয়োগ হয়ে যাবে এখানে। তাহলে 2 সমান পেলাম হলো 64,900 টাকা। তাহলে সমান এটাকে 2 দিয়ে ভাগ করলে মান পেয়ে যাব। তার মানে মান হলো 32,450 টাকা, যেটা হলো মানে হলো মাসিক খরচ হলো কার? কেয়ার। তাহলে মারুফের কত? কেয়ার চেয়ে 5,600 টাকা বেশি, তাই না? তাহলে 38,500 টাকা, 50 টাকা, সরি। এ হচ্ছে আমার চূড়ান্ত উত্তর। এরপরে 8 নম্বরটা দেখো, অনেকটা একই রকম। রনি এবং বাশিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। তার মানে আমরা যদি রনির লিচুর সংখ্যা যদি ধরি, তাহলে বশিরের লিচুর সংখ্যা হলো বিয়োগ 64, এবং এই এবং যোগ বিয়োগ 64 সমান হলো দুজনের লিচু হলো 780, তাই না? এই দেখো 780, তাহলে 2 বিয়োগ 64 সমান হলো 780। এখন এখানে যেহেতু বিয়োগ আছে, এটা যখন ডান দিকে যাবে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 2 সমান 844, তাহলে সমান হলো 422। তাহলে বশিরের লিচু পেয়ে গেলাম আমরা। মানে হলো কার লিচু? রনির লিচু, সরি, মানে হলো রনির লিচু, হ্যাঁ রনির লিচু। তার মানে রনির কাছে আছে হলো 422টা লিচু, আর বশিরের কাছে তাহলে 64টা কম আছে, তাহলে বশিরের লিচু হলো 358টা। ঠিক আছে, এই হলো তোমার উত্তর। আচ্ছা, এরপর 9 নম্বরটা দেখো। সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল 350 টাকার, 25 কেজি চাল 350 টাকার, সরিষার তেল 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য হলো 72 টাকা।
তিনি দোকানদারকে 3,000 টাকা দিলেন, দোকানদার কত টাকা ফেরত দিবে? খুব সহজ। 25 কেজি চালের দাম কত বের করতে হবে? 25 গুণ 72, তার তার সাথে সরিষার তেলের দাম এবং মশলার দাম যোগ করব। তাহলে এই তিনোটা যোগ করার পরে যেটা পাবো সেটার থেকে 3,000 টাকাতে বিয়োগ দিলে আমরা আমার উত্তর পেয়ে যাব, তাই না? তাহলে চালের মূল্য হলো 1800 টাকা। তাহলে মোট খরচ 2818 টাকা। চালের মূল্য যোগ তেলের মূল্য প্লাস মশলার মূল্য। তাহলে কত টাকা ফেরত দিবে? 2800, এই তিনোটা যোগ করলে হবে 2818। তাহলে ফেরত দিবে হলো 182 টাকা। 3,000 থেকে 2818 বিয়োগ করব। এরপরে 10 নম্বর অঙ্কটা দেখো, অনেকটা একই রকমই অঙ্ক। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায়, একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1,000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে আমরা আনারস কত টাকা লাগছে? 4 গুণ 48, তাই না? আনার 95 গুণ 2, আর আতাফল 75 গুণ 5। এই তিনোটা যোগ করলে আমরা কত টাকা খরচ হলো সেটা বের করতে পারবো। সেখান থেকে 1,000 টাকা যদি বিয়োগ করি বা 1,000 থেকে যদি সেটা বিয়োগ করি, তাহলে আমার তার কাছে অবশিষ্ট কত থাকবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে তার মোট খরচ হলো 4টি আনারস 192 টাকা, 2টি আনার 190 টাকা, 5টি আতাফল 375 টাকা। তাহলে মোট খরচ 757 টাকা। সে ফেরত পাবে 1,000 থেকে, এটা বিয়োগ দিলে 243 টাকা। 11 নম্বর বলো, দেখো ফাতিহা, সুলতান, আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার উঠলো, সুলতান 7 বার উঠলো, আফরিন 1 বার উঠলো। বাবা কাউন্টারে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে মোট কতবার নাগরদোলায় উঠলে সেটা বের করি। ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আর আফরিন 1 বার। তাহলে কতবার হলো? 13 বার। আর একবার উঠলে লাগে 15 টাকা। 13 বার উঠলে কত টাকা লাগবে তাহলে? 13 গুণ 15, 195 টাকা। সে কাউন্টারে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? 500 থেকে আমরা 195 বিয়োগ করবো, 305 টাকা হবে উত্তর। এই অঙ্কটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসতে পারে। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তো মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। আমি যদি পুত্রের বয়স ধরি x বছর বা ক বছর, আর মায়ের বয়স তাহলে কত হবে? 4 গুণ 4 গুণ x, তাই না? দেখো এই যে 4x বছর। কারণ এই দুজনের বয়সের সমষ্টি হলো 45 বছর, তার মানে x প্লাস 4x সমান হচ্ছে 45, 45। তাহলে এই দুটো যোগ করবো, 5x সমান হলো 45। তাহলে x সমান হলো 45 ভাগ 5, মানে 9 বছর। তার মানে পুত্রের বয়স হলো 9 বছর, মায়ের বয়স 9 গুণ 4 বছর, 4 গুণ 36 বছর। ওকে। 13 নম্বর একটা ঐকিক নিয়ম। একজন শ্রমিক 5 দিনে 3,125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? কত টাকা আয় করেন বের করতে বলছে। তাহলে আমাকে 5 দিনে কত টাকা আয় করেন আমরা জানি, 3 সপ্তাহ মানে 21 দিন। 5 দিন আয় করেন 3,125, একদিনে কম আয় করবে, তাই না? ভাগ করতে হবে 5 দিয়ে, 625 টাকা। আর 21 দিনে 625 গুণ 21 সমান 13,125 টাকা। এটা হচ্ছে 3 সপ্তাহে শ্রমিকটি 13,125 টাকা আয় করেন। আচ্ছা, একইভাবে দেখো 14 নম্বরটা একটু ঐকিক নিয়ম। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? কত টাকা লাগবে মাইন্ড ইটে। 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা, একটি খাতার দাম কম হবে 24 টাকা, ভাগ করব। তাহলে 12টি খাতার দাম গুণ করবো 24 দিয়ে 12কে, 288 টাকা। এটা মনে হয় সর্বশেষ অঙ্ক তোমাদের জন্য। 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? 16 কত দিন চাইছে এখানে, তাহলে 16 জন 7 দিনে কাজ করে, তাই না? একজন শ্রমিক যদি কাজ করে তাহলে বেশি দিন লাগবে, আমরা জানি, তাই না? 16 জন যদি 7 দিনে শেষ করতে পারে, তাহলে একজন শ্রমিকের ওই কাজটা শেষ করতে বেশি দিন লাগবে, তার মানে গুণ করতে হবে। তার মানে একজন শ্রমিকের 112 দিন লাগবে। তাহলে 4 জন শ্রমিক যদি কাজ করে, তাহলে এটাকে আবার 4 দিয়ে ভাগ করলে 28 দিন লাগবে, উত্তর হবে 28 দিন।
দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এখানে কতজন শ্রমিক চাইছে, তাই না? অতিরিক্ত কতজন লাগবে বলছে। তার মানে আমরা জানি কি 7 দিনে কাজ করে কতজন? 16 জন। তাহলে একদিনে কাজ যদি শেষ করতে হয় তাহলে বেশি জন শ্রমিক লাগবে। তাই 7 গুণ 16, 112। তাহলে যদি 2 দিনে কাজ শেষ করতে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, আর একটু কম লাগবে। তাহলে 2 ভাগ 112, ধরো 56 জন। তো 56 জন শ্রমিক লাগবে। আমার আছে কতজন শ্রমিক? 16 জন শ্রমিক। 2 দিনে শেষ করতে হলে তাহলে কতজন বেশি লাগলো? 40 জন শ্রমিক বেশি লাগলো। অতিরিক্ত 40 জন শ্রমিক বেশি লাগলো। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তি পরীক্ষায় এই টাইপের অঙ্ক সাধারণত আসে। সো এই হচ্ছে আমার অধ্যায় 2-এর অনুশীলনী সমাধান। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে। ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য। আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম।